আমাদের যে পরিবেশ বিষয়ক উপদেষ্টা, আমরা বারবার দেখি যে নানা ধরনের উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এই পর্যায়ে যে পাথর লুটের ঘটনা, এটা কিন্তু বহুত আগে থেকে আমরা দেখে আসছি যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেখানে আমরা দেখলাম যে জামাত, আওয়ামী লীগ, বিএনপি, তার পাশাপাশি হচ্ছে এনসিপি, সবাই মিলেই কিন্তু এই লুটপাটটার একটা অংশীদারত্ব তাদের আছে। এখানে প্রশাসনের নাকের ডগাতেই কিন্তু এই কাজগুলো হয়েছে, এবং সেই পাথর উত্তোলনের সঙ্গে সেখানে বিএনপি যুক্ত। এবং আমরা সেখানে দেখেছি যে এই যে এটা পরিবেশকে নষ্ট করে, বিধ্বংস করে, এটা অবৈধ এবং অনৈতিক উপায়ে যে পাথর উত্তোলন করা, এই প্রশ্নে কিন্তু বিএনপি, জামাত, এবি পার্টি, ইসলামী আন্দোলন, তাদের কিন্তু কোনো পার্থক্য আমরা দেখলাম না। তারা কিন্তু এই প্রশ্নে, এই লুটপাটের প্রশ্নে তাদের প্রত্যেকের অবস্থানটা কিন্তু একই রকম। সরকারের পক্ষ থেকে যিনি পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, উনি বলছেন যে আমরা অসহায়, আমরা কিছু করতে পারছি না। একটা ওনার দায়িত্ব হচ্ছে, উনি পরিবেশ উপদেষ্টা হিসেবে ওনার দায়িত্ব হচ্ছে প্রকৃতিকে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা। এবং কেউ যদি অনৈতিক উপায়ে, অবৈধ উপায়ে পরিবেশকে নষ্ট করে পাথর উত্তোলন করে, তাহলে তার দায়িত্ব হচ্ছে সেটাকে ঠেকানো এবং তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়। অথচ দেখলাম আমরা উনি তো সেটা করছেন না। তখন প্রশ্ন ওঠে যে তাহলে বাংলাদেশের জনগণের ট্যাক্সের যে টাকা দিয়ে তার বেতন হয়, অথচ পরিবেশকে উনি রক্ষা করতে পারছেন না, জনগণের স্বার্থকে রক্ষা করতে পারছেন না, তাহলে সেই পদে থাকার নৈতিক ভিত্তিটা থাকে কিনা, সেই প্রশ্নটা কিন্তু আমরা আসলে এখানে করতে চাই। একই সঙ্গে আমরা এই দাবিটা জানাতে চাই, এখানে সরকার যদি মনে করেন যে এই পদে থেকে উনি পাচ্ছেন না, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। আমরা আগে দেখতাম যে আওয়ামী লীগ হচ্ছে একক আধিপত্যের মাধ্যমে বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলি, হাওর বা এইরকম যে বিভিন্ন জায়গাগুলি, সেগুলিতে তারা দখলদারিত্ব চালাতো এবং লুটপাট করতো। ঠিক একই রকম করে কিন্তু আজকে দেখছি বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি, সেই রাজনৈতিক দলগুলির প্রশ্রয়ে মদতে কিন্তু এই পর্যটন কেন্দ্রটাকে নষ্ট করা হচ্ছে, পাথরগুলি উত্তোলন করা হচ্ছে। এটার মাধ্যমে যে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। আওয়ামী লীগও উন্নয়নের কথা বলে বলে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করতো, আজকের দিনে এরাও এই প্রাণ প্রকৃতিকে ধ্বংস করছে। তাহলে এই যে আগের যে প্রাণ প্রকৃতি ধ্বংসের যে প্রচেষ্টা ছিল, সেটার সাথে কিন্তু এটার বিশেষ কোনো পার্থক্য নেই। আমরা দেখছি যে আমি যদি বাংলাদেশকে এই মাটির কথা বলি, এই ইতিহাস সংগ্রামের কথা বলি, তাহলে আপনারা দেখবেন যে ৭১-এর যে আকাঙ্ক্ষাটা ছিল, সেটা বাস্তবায়ন হয় নাই দেখে বাংলাদেশে আমরা বারবার অভ্যুত্থান দেখছি। আমরা ৯০ দেখছি, আমরা ২৪ দেখছি, ৯০-এর পরপর কিন্তু আমরা আরও দুটো দেখছি। আমরা কানসাট আন্দোলন দেখছি, যেখানে হচ্ছে কৃষকরা একটা অভ্যুত্থান গড়ে দিয়েছিল। আমরা দেখছি ফুলবাড়ি অভ্যুত্থান। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটেছে? কারণ হচ্ছে জনগণ আসলে মুক্তিটা পায়নি। আমরা যদি ৭১ পরবর্তী কথাই বলি, একটা দল সে এই যে বিজয়টা, এটাকে কক্ষিগত করলো এবং জনগণ আলটিমেটলি মুক্তিটা পেল না। ২৪-এর পরবর্তী সময়টা আমরা যদি এখন দেখি, তো আসলে কি হচ্ছে? অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কে, অভ্যুত্থান কে ঘটাইছে, এটা নিয়ে যখন ঝগড়া বিবাদ চলতেছে, যখন এই অভ্যুত্থানকে বেচার জন্য নানা দোকান খুলতেছে, যখন আপনারা অভ্যুত্থানকে নিলামে তুলছেন, তখন জনগণ এখান থেকে কর্নার্ড হয়ে যাচ্ছে। যখন আবু সাইদের মা, আমাদের শহীদ আবু সাইদের মা যখন বললেন যে আমার ছেলে শুধু শুধু মরলো, দেশে শান্তি ফিরে নাই, এটাই তো বাংলাদেশের বাস্তব চরিত্র। দেশে মুক্তি আসে নাই, দেশে শান্তি ফিরে নাই। এই যে যারা এই ঐক্যটা, এই আকাঙ্ক্ষাটা ধ্বংস করলো, তারা কারা? তারা এই ক্ষমতাসীনরা। তারা কারা? তারা এই জামাত, তারা এই শিবির, যারা মনে করতেছে যে তাদের নেতারাই হচ্ছে অভ্যুত্থানটা করছে। তারা হচ্ছে এই এনসিপি, যারা বলতে চাচ্ছে যে এখানে মাস্টার মাইন্ড অমুক আর তমুক। আপনারা জনগণের দিকে তাকাচ্ছেন না, এবং যে পর্যন্ত জনগণের ক্ষমতাটা হচ্ছে না, আমরা তো বারবার দেখছি ৯০-এর পরবর্তী সময় যে ৯০টা আসলে ঘটেছে ছাত্র রাজনীতি, রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের হাত ধরে। তারপরে কি হলো? তারপরে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ হয়ে গেল, ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হলো না, একটা বিরাজনীতিকরণের পায়তারা চললো। কিন্তু এত বিরাজনীতিকরণের পায়তারার মধ্য দিয়েও ব্যাপকভাবে ছাত্ররা রাজনীতি করলো, এতটাই রাজনীতি করলো যে আবু সাইদ হাসিনার পুলিশের গুলির সামনে ২ হাত মেলে শহীদ হয়ে গেল।
তার আকাঙ্ক্ষা আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারি। মুগ্ধ বলে গিয়েছিল যে যারা আদিবাসীদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তাদেরকে চর মারতে হবে। অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা কি দেখলাম, এই আদিবাসীদের মাথা ফাটাইলো একটা সন্ত্রাসী সংগঠন, এবং সেই সন্ত্রাসী সংগঠন এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে প্রোগ্রাম করে। তাহলে আমরা আসলে কতটুকু এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে চাচ্ছি? কেউ চাচ্ছে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কথা যদি বলি, তারা হয়ে গেছে অভ্যুত্থানের পক্ষের শক্তি। আমার মনে পড়ে না যে বিগত আমি 5 বছর এই ক্যাম্পাসে আছি, এই 5 বছর এই ক্যাম্পাসে ছাত্রলীগের যত নিপীড়ন ঘটেছে, আমার পাশে অনেক শিক্ষকই দাঁড়িয়েছেন, কিন্তু আমি এই প্রক্টর এই ভিসিকে কখনো দেখিনি। তাহলে তারা কেন হঠাৎ করে, তাদেরকে কেন আমি সন্দেহ করবো না, এবং কেন আমি তার প্রতি আকাঙ্ক্ষা রাখছি সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করা হচ্ছে না? যার কারণে আমরা অভ্যুত্থান পরবর্তী সময় দেখতেছি একটা রাজনৈতিক দেউলিয়াত্ব। আমরা দেখছি যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ এতগুলো ঘটনার পরে তাদের মধ্যে এই জিনিসটা তারা এখন স্পষ্ট তাদের কাছে যে জনগণের সাথে আবারও প্রতারণা করা হয়েছে, এবং যে পর্যন্ত জনগণ প্রতারিত হবে বাংলাদেশের মাটিতে কিন্তু আবার অভ্যুত্থান সংগঠিত হবে। এই 1 বছরে আমি এতটুকুই টের পাচ্ছি যে এই দেশের জনগণ আবার সংগঠিত হবে, এবং যারা তাদের বিজয়কে কুক্ষিগত করেছে তাদেরকে তারা আবার উচ্ছেদ। সেই যে প্রেক্ষাপটটা আসলে তৈরি হয়েছে, সেটা তৈরি করেছে আমাদের ক্ষমতাসীন দল, সেটা তৈরি করেছে আমাদের প্রশাসন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা একটা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে যদি আপনাকে বলি, আমার বিশ্ববিদ্যালয়ের বেশি শিক্ষার্থীর ধারণা হচ্ছে রাজনীতি জিনিসটা খারাপ, কিন্তু এরাই কিন্তু প্রবলভাবে জুলাইয়ে রাজনীতিটা করলো। এখন রাজনীতি খারাপ তার কারণ যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে তারা বলবেন ছাত্রলীগ কী করেছে, তারা বলবে বর্তমান সময়ে শিবির কী করছে, বা বর্তমান সময়ে ছাত্র দল কী করছে, তারা তো নানাভাবে সন্ত্রাসের দখলদারিত্ব করছে। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্র রাজনীতিকে সন্ত্রাসের রাজনীতি বা দখলদারিত্বের রাজনীতির দিকে কারা নিয়ে যাচ্ছে? আমরা যদি বিগত 15 বছর ধরে এই হাসিনার পেটোয়া বাহিনী ছাত্রলীগের কথাই বলি, ছাত্রলীগকে ক্যাম্পাসে একা একা কখনো দখলদারিত্ব চালাতে পারতো যদি প্রশাসনের যোগসাজশ না থাকতো? ধরেন আমার সিট হলে, আমার সিট আমার অধিকার, এই সিটটা আমাকে প্রশাসন দিচ্ছে না, শিক্ষার্থীরা তো এটা দেখেই আসছে। তাহলে ধরেন এই প্রশাসন যদি, হল প্রশাসন যদি সিট বন্টনের দায়িত্বটা নিজের হাতে করতো, তাহলে কি ঘটনা ঘটতো না? আমি বলতে চাই যে প্রশাসনকে নিরপেক্ষ হতে দেন, প্রশাসনকে বলেন নিরপেক্ষ হয়ে যেতে, প্রশাসনকে বলেন সিট বন্টন করতে, প্রশাসনকে বলেন শিক্ষার্থীদের স্বাস্থ্যমান রক্ষা করতে, প্রশাসনকে বলেন খাদ্যের মান বৃদ্ধি করতে এবং শিক্ষার মান বৃদ্ধি করতে। আমাদের শিক্ষক তারা কারা, তারা কিভাবে নিয়োগ হয় আমরা কি জানি? তারা নিয়োগ হয় হচ্ছে দলীয়ভাবে, এবং তারা যখন দলীয়ভাবে নিয়োগ হবে তখন তারা কতটুকু আমার ক্লাসে ইনপুট দিবে, তারা কতটুকু আমার গবেষণায় ইনপুট দিবে? আমার শিক্ষা খাতে নাকি বরাদ্দ নাই। আমার শিক্ষা খাতে যদি বরাদ্দ না হয়, আমি একজন ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আমি আসলে বলেন ভাষাবিজ্ঞান থেকে পাশ করে আমার খুব প্যাশন থাকা সত্ত্বেও আমি কোথায় চাকরিটা করবো? আমাকে আমার শিক্ষকরাই বলে বিদেশে তোমাদের খুব ভালো ফিল্ড, তাহলে আমি দেশে থাকতে পারছি না, কারণ আমার বিদেশে ভালো ফিল্ড, কারণ বিদেশে আমার এই সাবজেক্টের একটা কাজ করার মতো একটা জায়গা আছে, আমার দেশে নাই। তাহলে এই জায়গাটা তৈরি করে না কারা? তৈরি করে না হচ্ছে আমাদের সরকার, তৈরি করে না আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তারা এটা নিয়ে পড়ে নাই, তারা সবসময় পড়ে আছে ক্ষমতার দালালি করতে। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার কতটুকু সংস্কার আমরা অভ্যুত্থানের পরবর্তী সময় দেখলাম? আমরা দেখলাম না। তারা এখনও গুপ্ত এবং সুপ্তদেরকে শেল্টারে রেখে দিয়েছে। তারা জানে গুপ্ত সুপ্ত কারা, শিক্ষার্থীরা জানে না, অপরাপর ছাত্র সংগঠন জানে না। তারা হলগুলোকে আবারও ইজারা দেওয়া শুরু করছে। তারা হলগুলোকে কেন ইজারা দেয়? কারণ তারা প্রশাসনে বসে হচ্ছে তাদের মেরুদণ্ডটাকে ক্ষমতাসীনদের কাছে ইজারা দিয়ে, যার কারণে আসলে আমরা কোনো সংস্কার দেখি না, যার কারণে আমাদের তরুণরা কোনো আশা দেখে না। তারা ব্যাপকভাবে আশাবাদী। আমি কি একজন তরুণ না, কেন আমি এখন আশাবাদী? কারণ আমি এতটুকু বুঝতে পেরেছি যে লড়াইয়ের মধ্য দিয়ে আমার টিকে থাকতে হচ্ছে, আমার অধিকারটা আমার লড়াইয়ের মধ্য দিয়েই বাস্তবায়ন করতে হচ্ছে। কয়জন মানুষ আসলে এটা করতে পারবে এবং কতটুকু প্রেক্ষাপট আমরা তৈরি করতে পারছি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়, যেটা আমাদের সরকার করে না, করতে চায় না। তারা আসলে দেশে এবং দেশের জনগণের কথা ভাবে না।